তোমার ভালো লাগা বলো। আমার ভালো লাগা তো জন্মেছে এটা, কিন্তু রেসিপ্রোকালটা হয় নাই। দুই পক্ষের একটা ব্যাপার যেটা আছে ওটা হয় নাই, সত্যি কথা বলতে। কি আমি বললাম, সেও বললো, দুজনে একরকমের ব্যাপার আছে না, এটা কিন্তু হয়নি। কারণ একটা আমার মায়ের চোখ দুটো ছিল, চোখটা আমার চোখে পড়তো, মনে পড়তো যে আমার মায়ের ভীষণ শাসনের দুটো চোখ আমার দিকে থাকতো। এবং আব্বার লাঠিটা ছিল, যে লাঠিতে আমি মার খেয়েছি অনেক, নাম্বার কম পাওয়ার জন্যে, তারপরে পড়তে না বসার জন্যে, গান করতে না বসার জন্যে। আবার আমি একটা ভুল করলে তো লাঠিটা আমার জন্য সাব্যস্ত হয়ে যাবে। তো আমার মায়ের লাল চোখ দুটো আমার সামনে থাকতো, আর আমার বাপের লাঠি থাকতো, যার জন্য ওই যে মানে তুমি যেটা প্রশ্ন করেছো ভালো লাগার দুই পক্ষের একরকম তালিবাজিটা আমার হয়নি। তারপর পছন্দ হয়েছে, যার তার সঙ্গে বিয়ে হয়েছে, সেটা বাড়িতে বলা হয়েছে এবং তার জন্য বকা খাওয়া হচ্ছে, অনেক বকা খেয়েছি যে কেন এরকম ধরনের সম্পর্ক একটা গড়তে গেল। কিন্তু ওটার সলিউশনটা আমার হাজবেন্ডই করেছে। সেই নিজে বাড়িতে এসে বলেছে যে আমি ওকে বিয়ে করতে চাই। একবারই বলা সারা, তখন আব্বা আমার তার সঙ্গে কথা বলেছে আর কি। তারপর তো বিয়ে হয়েছে। সে বলেছিল একটা কথা যে আমি জয়ন্তর বন্ধু, কিন্তু সেও আমার হাজবেন্ড, হ্যাঁ খুব ভালো বন্ধু, আমার তিনজনেই, আমার তিনজনেই আর কি। তো তখন সে বললো যে না, আমি আমার মানে নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ওকে বিয়ে করে ছাড়বো। তো ওটা একটা মজার কথা। আমি খুব পছন্দ করেছো, গান করতাম, সেও গান করতো, 9:30 ছাত্র ছিল, গান শিখতো। তো গানের প্রতি তার যে ভালোবাসা ছিল, এটাই হচ্ছে সেই ভালো লাগার কারণ। তাহলে তোমরা দুজনে গান গিয়েছো? দুজনে একসঙ্গে টিভিতে করেছি একবার করেছি একটা ইন্টারভিউ প্রোগ্রামের মধ্যে, আর তারপর করা হয়নি। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো, প্রাণের কুড়ির ঘুম ভাঙানো, আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো। গানটা সত্যি আমার কিছু খুব ভালো লাগে। গানটা এখনকার সব গান হয় না, কম্পোজিশনের জন্যে, ইনস্ট্রুমেন্টাল ব্যাকআপের জন্যে এখন গানের অন্যরকম মেজাজ থাকে, অন্যরকম ভালো লাগে থাকে। কিন্তু আগের গানগুলো শুনতে গেলে যখন সবাই কিন্তু যখন শুনতো, তখন মনে মিউজিকটা অনেক পিছনে থাকতো, মিউজিকটা সেটাই কিন্তু মনের মধ্যে অন্যরকম তুলতো, হালকা হালকা মিউজিক। হ্যাঁ, মানে ওয়েট করতাম যে গানের পিছনে মিউজিকটা কী বাজছে, এটা কী বাজছে, ওটা কোন কর্ড বাজছে, ওটা 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 কোন বাজছে, কি সুন্দর একটা কাউন্টার দিল। আমি পরশুদিনকে আমার হাজবেন্ডকে বললাম, দেখো এই কাউন্টারটা কি একটা গান শুনছিলাম, দেখো ফোনে বুঝে ওকে বলছিলাম, এই গানটা শুনে দেখো ওটা কাউন্টার কি বাজছে, দেখো। যে কাউন্টারগুলো কিন্তু এখনকার পাওয়া যায় না, গানের যে কাউন্টার মিউজিক থাকে। তো এই আর কি গানের মধ্যে আসল। তাহলে আপা এখন তোমার এই সংসার জীবন না সঙ্গীত জীবন কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে? আমার তো সংসার, সঙ্গীত, সন্তান, স্বামী, হ্যাঁ সব এক লাইন একসঙ্গে, মানে কোনটা মানে বাদ যায়নি, কোনটা একটার জন্য একটা কখনো অসুবিধা হয়নি। ওই যে বললাম না, আমি যে পিছন ফিরে আমার দেখতে ইচ্ছা করে যে আমি কি সে টগর ছিলাম, এটাই আর কি। যে সত্যি সত্যি আমি যে এত কাজ করেছি, রান্না করছি, বাজার করছি নিজে হাতে। রাস্তার মধ্যে একদিন আমরা এক ভদ্রলোক আমাদের বলছে, আপনি ফাতেমা তো বলে, আচ্ছা বাজারে ব্যাগ, না না আমি দেখতে চাই না, আমি শুতে চাই না বলে ভদ্রলোক চলে। আমি কি ব্যাপারটা, তুমি চলে গেলো কেন? আমার হাতে বাজারে ব্যাগ, কেন সে বাজারে ব্যাগ দেখলো? আর বাজার করে আনলাম, আবার বাচ্চার গায়ে একটু জ্বর ছিল সে সময়, ওর বাবা আসবে অফিস থেকে, আমি তো বাজার করে দৌড়ে ঘরে আসার জন্য আসছি, খুব কাছে এটা দোকান ছিল, কটা জিনিস কিনে নিয়ে কেউ কাজের লোক ছিল না বাসায় সে সময়, তো কী করবো আমি বলো, উপায় ছিল না। ওই ভদ্রলোকে আপনি ওই যেটা করলো আর কি, মানে নাটকের মতো হঠাৎ করে একটা কেন হয়ে গেলো একটা। এবং পরে বাসায় সবাইকে বললাম যে হ্যাঁ আমার যে ভদ্রলোক আসলে একটুখানি চমকে গেছিলো তোমার হাতে বাজারের ব্যাগ দেখি। তো বাজারের ব্যাগ তো আমাদের বাইরে না, সবাইকে বাজার করতে হয়, বাজারে যেতে হয়। তো তুমি বলেছো যে তুমি শেখার কোনো শেষ নাই, না না আবার তুমি গান নিয়ে কখনো বড়াইও করো না। না না, নেভার এভার।
কোনোদিন আমি গান নিয়ে মনে হচ্ছে যে এটা যদি বড়াই করি এটা একটা হাস্যস্কর ব্যাপার হবে লোকের সামনে। কোনোদিনও আমি আমাকে এত দিতে হবে, আমি এই করব, এইগুলো কাজ কখনো করিনি আমি। তোমার সমসাময়িক কাদের গান তোমার ভালো লাগে? শোনো, আমার নজরুলের গান, রবি ঠাকুরের গান বা পঞ্চকবির গান বা সবার গান, সব গানের কোনো কোনো জায়গা আমাকে খুব বেশি ভালো লাগে, কোনো কোনো জায়গা হয়তো কোনো আর্টিস্টের কাছেও হয়তো কোনো গানের কোনো একটা গান ভালো লাগলো, আমি সরাসরি তাকে ফোন করে বলে দিই তোমার কিন্তু এই গানটা এই জায়গাটা অপূর্ব করেছো তুমি। এবং কয়েকজন আর্টিস্টকে আমি ফোন করে বলেছি, তারা তো অবাক যে এরকমভাবে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো, আমি যে কেন করবো না, তুমি যেটা ভালো করেছো এটা ওকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, এটা আমার এটা আমার এটা আমার কর্তব্য। এটা তোমার ভালো মনের একটা পরিচয়, মনটা কত তোমার উদার, ওপেন। তো নতুনদের মাঝে তোমার সম্ভাবনা কাদের বেশি মনে হয়, কাদের গান তুমি ভালো মনে করো? নতুনদের তো অনেক ছেলেমেয়ের নামও যায় না, কিন্তু হঠাৎ করে কখনো দেখে ফেলি, দেখে দেখি যে সুন্দর গাচ্ছে, ভালো গাচ্ছে। আর আজকাল তো প্রচারের সময়, সুতরাং প্রচারে তো মিডিয়া তো ওপেন সব। আমাদের সময় যেমন মনে করো যে প্রচারের একমাত্র মিডিয়া ছিল বিটিভি, ভিজুয়াল মিডিয়া, তার আগে ছিল রেডিও। রেডিও তো কিরকম কনজারভেটিভ এখন পর্যন্ত, যে ভালো গান না গাওয়া পর্যন্ত রেডিওতে কেউ চান্স পায় না। তো ভিজুয়াল মিডিয়া তো টেলিভিশনে, সেখানে ভালো গান গাইতে হবে এবং মোটামুটি দেখাশোনা থাকতে হবে আর কি। তো তখন কিন্তু প্রচারের মাধ্যম ছিল দুটো। আর পেপার বলে সেখানে সে ভালো সত্যি সত্যি নাম করা কিনা বা ভালো করছে কিনা, তখন পেপারের লোকরা আপন মনেই যেতে এসে তাকে একটা তার একটা ইন্টারভিউ করলো বা তার ছবি ছাপলো। এখন ঠিক ব্যাপারটা উল্টো হয়ে গেছে। তো সেখানে কিন্তু তুমি ভালো মন্দ বিচার করার জন্য তোমার আমার কোনো মানে করণীয় কিছু নাই। তো দেখবে, চুপ করে থাকবে, ভালো লাগলে বলবে যে বা ভালো, না লাগলে বলবে যে কি করে, ভাল লাগছে না। এটা তুমি যেমন আমি তেমন, সবাই তেমন। তবে ভালো করে যাওয়া, ভালো টিকে থাকা খুব ধৈর্যের ব্যাপার। অল্প দিনে যদি বলি ভাবি যে আমি বিরাট কিছু হয়ে গেলাম, তা না। আমি বলি ধরো আমার গানের জগৎ, গানের জীবন মনে করো আমার সব মিলে ধরো মিডিয়াতে আমার 41 ইয়ার্স, 41 বছর, কিন্তু তার আগে আমি 16 বছর আমার গানের জীবন। তাহলে কতদিন হচ্ছে ধরো 56 বছর, 57 বছর। 56-57 বছর মানে আমি তখন অনেক ছোট, আমি তো 60 ক্রস করেছি। সুতরাং 56-57 বছর বয়স যদি একটা মানুষের গানের জীবন হয়ে থাকে, আমি বলি নতুন যারা করছো তাদেরকে যে 56 বছর থাকো এর উপরে, দেখো কেমন লাগে। আমরা তো অনেক টানাপোড়েন করেছি, টাকা কামাই করতে পারিনি, তোমরা তো এখন অনেক টাকা কামাই করো, নাম সহজে করতে পারো, সামনে মিডিয়া সমস্ত ওপেন, ফেসবুক ওপেন, সব কিছু একেবারে যে কোনোখানে তুমি সহজে রিচ করতে পারো। কিন্তু আমাদের খুব কষ্টকর ছিল, রিচিং বলে কোনো কথা ছিল না। কবে গানটা ভালো হতে পারে না, কবে একটা কেউ হয়তো বলতে পারে যে আচ্ছা ভালো হয়েছে গানটা, অ্যালবাম একটা ভালো মধ্যে হলো, আচ্ছা ভালো একটা গান, আর বাকিগুলা গান সমস্ত ট্র্যাশ। তো সুতরাং মানে এই যে আমার 56 বছর আমি গানের জীবনে আছি, 56 বছর এতগুলো সংসার, সন্তান সব দেখে আমি একটা মেয়ে আর্টিস্ট। আমি যে 56 বছর ছিলাম, এই জন্য আমার নিজেকে আমার মানে কি বলবো, প্রশ্ন করতে ইচ্ছা করে কি করে থাকলাম, যে তোমাকে আমি বলছি বারবার করে। তো আরেকটা নতুন কেউ থাকুক এরকম করে 56 বছর, মানে অনেক কিছুই আনসার্টেন, যে পাচ্ছে কি পাচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, গানটাই বা হচ্ছে কি হচ্ছে না। তখন যারা গান করতো তারা তো এত অভিজ্ঞ মানুষ ছিলেন, যারা রেকর্ডিস্ট ছিলেন, যারা সুরকার ছিলেন, যারা গীতিকার ছিলেন, তারা মানে ভালো হলে তাকে দিয়ে করাবে রেকর্ড, ভালো না হলে তাকে দিয়ে গান করাবে না, সত্যি কথা। আর এখন নিজে পয়সা দিয়ে গান করে দেন, সুতরাং ভালো সুরকার গীতিকারও দরকার নাই। মন রাঙায় ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন দুলায় দুলায় দুলায়, মন রাঙায় এসো প্রিয় মন রাঙায়, ধীরে ধীরে ঘুম ভাঙায়,
মন মাধবী বন দুলায় 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 মন রাঙায়। হচ্ছে তোমার সুরে কি মনে হয় জানো, দোলে মাধবী লতা দোলে, হাসনা না ফুটে উঠে তোমার কণ্ঠ শুনলে। আচ্ছা শোনো আপা, শুনেছি তুমি খুব অভিমানী, কার সাথে বেশি অভিমান করো? ও সবার সঙ্গে। আমাকে কেউ কোনোভাবে একটু অবজ্ঞা করলে, অবহেলা করলে, সে যেই হোক না ছোট বড়, আমি একটু অভিমান করে থাকি। এটা এত বড় বয়সে আমি কিন্তু এটা করতে পারলাম না। আবার ঠিক তেমনভাবে একটু আদর করলেই পুরো মাথায় উঠে আমি নাচতে থাকি। আপা তোমার একটা প্রিয় নজরুল সঙ্গীত শুনতে চাই। সবার কথা কইলে এবার নিজের কথা কহ, কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ, কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ, এবার নিজের কথা কহ কবি সবার কথা কইলে। তুমি বললে না অভিমানের কথা, সেই জন্যে মানে আমি এই গানটা একটু শোনালাম যে কাজী নজরুল ইসলাম কিন্তু খুব অভিমানী ছিলেন, ভীষণ অভিমানী ছিলেন। খুব ভালো লাগছিল আপা তোমার সাথে কথা বলে, আরও অনেকক্ষণ কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু সময় বোধহয় আর খুব একটা বেশি নেই। তুমি আমাদের কানাডার দর্শকদের জন্য, আমাদের নন্দন টেলিভিশনের জন্য তোমার কিছু প্রিয় কথা শুনতে চাই। তো যেদিন থেকে দেখি ও বারবার করে ঘুরে ঘুরে নন্দন চ্যানেলটাই সামনে চলে আসে, ওটাই দেখি। আর নন্দন লেখাটা খুব পছন্দ হয়েছে আমার, খুব আর্টিস্টিক ব্যাপার আছে আর কি। তারপরে অন্যান্য যখন অনুষ্ঠানগুলো দেখি, প্রোগ্রামগুলো দেখি, খুব চিমচাম একটা ব্যাপার আমি দেখতে পেয়েছিলাম আর কি। তারপর যখন রাজীব এখানে আমাকে বললো, তোমার সঙ্গে কথা বলে দিল, তখন ঠিক আছে কথা বললাম তোমার সঙ্গে, তখন ভালো লাগলো। তারপর এসে তোমাকে দেখে আরও ভালো লাগলো, সবার সঙ্গে পরিচয় হয়ে আরও ভালো লাগলো। তো নন্দন যা করছে ভালো করছে, আমি এই বিশ্বাস করি যে আরও ভালো করবে, কারণ নন্দন নামটাই তো আমাকে পরিচয় বলে দিয়েছে আগে, যে ইয়ে আছে, আর্টের যে এস্থেটিক ব্যাপারটা ওটা আছে, নন্দন বলে দিচ্ছে আমি আছি, আমি ভালো করব, এটা আমার ধারণা। আমি নিশ্চয়ই সেরকম একটা দিন দেখবো একদিন। তোমার সঙ্গে কথা বলেছি, তোমার কথাও খুব সুন্দর, কিন্তু আবৃত্তি শোনা হয়নি আর। আচ্ছা একটা কবিতা দিয়ে শেষ করব, আর তো আমি দর্শকদের কাছ থেকে তো বিদায় নিয়ে আসি। দর্শক আপনারা উপভোগ করছেন, আমাদের সঙ্গে আছে দেশ বরেণ্য আমাদের সবার প্রিয় শিল্পী ফাতেমাতুজ জোহরা, যার সুর আমাদের হৃদয় মন্থন করে। সেই শিল্পী আজ আমার সঙ্গে আছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ভাগ্য ছিল। আপা আমার কাছে একটা কবিতা শুনতে চেয়েছিলেন, সেই কবিতাটা দিয়ে আমি শেষ করছি। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। আমাদের এই শিল্পী না থাকলেও শিল্পীর জন্য রয়ে যাবে অনেক অধিক কিছু শুভকামনা শিল্পীর জন্য। সবার সঙ্গে আবারও দেখা হবে আগামী আয়োজনে প্রিয় কোনো মুখ নিয়ে। যারা আমাদের অনুষ্ঠানে আসতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা mojma@nandon.tv। আপনারা ভালো থাকবেন এবং মজমার সঙ্গেই থাকবেন।